হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রত্যেকেই আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি পরীক্ষার আজ হচ্ছে আমাদের 43 নাম্বার প্র্যাকটিস সেট। আজকেও প্রত্যেক দিনের মধ্যে আমাদের 25টা প্রশ্ন থাকবে, তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজ হয়ে যাচ্ছে 1 আগস্ট মাসের প্রথম ক্লাস এটা। আর আশা করা হচ্ছে যে আগস্ট মাসের মধ্যেই, নেক্সট উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশনটা চলে আসতে পারে। ঠিক আছে, তো ক্লাস চালিয়ে যাও এবং প্রিপারেশনটা চালিয়ে যাও। আর যদি আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যদি স্টাডি মেটেরিয়াল আমাদের এখান থেকে, আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা যদি সংগ্রহ করতে চাও, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা মাত্র মেসেজ করবে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি লিখে মেসেজ করো। প্রত্যেকটা ডিটেলস আমি দিয়ে দেবো। এখনও কিন্তু অফার চলছে 349, মাত্র 349-এ তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, আজকের মধ্যে যদি জয়েন করো তো 349, মানে আজ এবং কালকের মধ্যে 1 এবং 2 তারিখ পর্যন্ত এটা অফারটা আছে। না হলে তারপর কিন্তু আবার এটা 399 হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ক্লাস। হ্যাঁ, আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব। কি আছে প্রথম প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায় না? ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না, কারেক্ট অ্যান্সার হবে কি? আমরা একটা সূত্র তার আগে বলে দিচ্ছি তোমাদের, একটা সূত্র যেটা তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। গুরু মা বাপ তুমি, গুরু মা বাপ তুমি। ঠিক আছে, গুরু থেকে হচ্ছে, গু থেকে হচ্ছে এখানে গুজরাট, র থেকে হচ্ছে রাজস্থান, ম থেকে হচ্ছে মধ্যপ্রদেশ। এটা ম থেকে মধ্যপ্রদেশ আগে ছিল, তারপর ছত্তিশগড় ভাগ হয়ে যাওয়ার পর এটা আমরাকে ধরে নিতে হবে ম থেকে ছত্তিশগড়। ঠিক আছে, আর ব থেকে হয় বিহার, বিহার মানে হচ্ছে বিহার ভাগ হয়ে যাওয়ার পর এটাও হয়ে গেছে ঝাড়খণ্ড। তাহলে এটা হলো ছত্তিশগড়, এটা হলো ঝাড়খণ্ড। এরপর আসছে প থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ, ত থেকে হচ্ছে ত্রিপুরা, মি থেকে হচ্ছে মিজোরাম। ঠিক আছে, তাহলে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা গিয়েছে। তার মধ্যে প্রশ্ন থাকে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে? তো 5টি জেলার উপর দিয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে। যেমন রয়েছে নদিয়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এরকমভাবে 5টি জেলার উপর দিয়ে গেছে। তো এখানে তাহলে উত্তরটা কি হয়ে যাবে? আসাম। আসাম কিন্তু এই 8টি রাজ্যের মধ্যে আসামটা নয়। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন যাব। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও। যে কোনো সরকারি চাকরির আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো আকবর কোন সাধকের সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন? ফতেপুর সিক্রি হচ্ছে তখনকার দিনে একটা শহর তৈরি করেছিলেন আকবর। ঠিক আছে, তৈরি করেছিল, যেটার নাম দিয়েছিল কি, যে ফতেপুর সিক্রি। কার সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেছিল? কারেক্ট আনসার হচ্ছে শেখ সেলিম চিশতি। শেখ সেলিম চিশতি এর সম্মানে, কারণ শেখ সেলিম চিশতিকে আকবর খুব বেশি মানত। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আকবরের যে পুত্র জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীরের ভবিষ্যৎবাণী করেছিল কে? শেখ সেলিম চিশতি। সেই জন্যই তার স্মৃতিতে ফতেপুর সিক্রি নির্মাণ করেছিল আকবর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়া প্রথম মহিলাকে? বেশি ডিটেলসে আমি বলবো না আজ হচ্ছে মক টেস্টের মতো তোমাদের ক্লাসটা হচ্ছে, একটু করে মাঝে 2-1টা প্রশ্ন বলে দেবো। মক টেস্টের মতো হচ্ছে, দেখো কতগুলো তোমরা ঠিক করছো সেটা। জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়া প্রথম মহিলাকে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1825 সালে। প্রথম মহিলা হচ্ছেন 1917 সালে না 1916, কিছু একটা হবে। এনি বেসান্ত প্রথম মহিলা হিসেবে জাতীয় কংগ্রেসের সভাপতি, কিন্তু তিনি কিন্তু ভারতীয় নন। এখন প্রশ্ন আসবে যে প্রথম ভারতীয় মহিলাকে? তো প্রথম ভারতীয় মহিলা হচ্ছে 1925 সালে সরোজিনী নাইডু, কানপুর অধিবেশন। কোন অধিবেশন? কানপুর অধিবেশন। এখন প্রশ্ন হচ্ছে প্রথম বাঙালিকে? তাহলে এই তো এনি বেসান্ত হয়ে গেল বিদেশিনী মহিলা, সরোজিনী নাইডু বাঙালি নন, তাহলে প্রথম বাঙালিকে? প্রথম বাঙালি হচ্ছে নেলি সেনগুপ্তা, 1933 সালের কলকাতা অধিবেশন, নেলি সেনগুপ্তা।
ঠিক আছে, প্রথম বাঙালি। তাহলে এই প্রশ্নের উত্তরকে এনি বেসান্ত প্রথম। ঠিক আছে, প্রথম মহিলা বললে এনি বেসান্ত, প্রথম ভারতীয় মহিলা বললে সরোজিনী নাইডু, প্রথম বাঙালি মহিলা বললে নেলি সেনগুপ্তা। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, কাবাডি বিশ্বকাপ 2025-এর খেতাব জিতেছে কোন দেশ? কোন দেশ কাবাডি বিশ্বকাপ 2025-এর খেতাবটা জিতেছে? কোন দেশ কাবাডি বিশ্বকাপ 2025-এর খেতাবটা জিতেছে? কাবাডি বিশ্বকাপ 2025, কারেক্ট আনসার কি হবে? ভারত জিতেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ভারত জিতেছে। তাহলে একটু ডিটেলস দেখে নাও। কাবাডি বিশ্বকাপ 2025 ফাইনালে ভারত কাকে পরাজিত করেছে? ইংল্যান্ডকে পরাজিত করেছে। আয়োজিত হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। মহিলা কাবাডি বিশ্বকাপ 2025 এটাও কিন্তু জয়ী হয়েছে ভারত। তাহলে পুরুষ হোক আর মহিলা, কাবাডি বললেই ভারত। চলো পরবর্তী প্রশ্ন 5 নম্বর কি আছে দেখো। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধির সাথে সম্পর্কিত? অভিন্ন দেওয়ানি বিধি বলতে কি? ইউনিয়ন সিভিল কোড, ইউসিসি বা ইউনিয়ন সিভিল কোড কোন ধারাতে বলা হয়েছে? কোন অনুচ্ছেদটি? ইউনিয়ন সিভিল কোড হচ্ছে ডিপিএসপির মধ্যে পড়ে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপির মধ্যে পড়ছে ইউনিয়ন সিভিল কোড। এটা সেন্ট্রাল থেকে প্রত্যেকটা রাজ্যের শাসন কার্যের জন্য একটা গাইডলাইন, ডিপিএসপি মানে গাইডলাইন, গাইডলাইন দেওয়া হয়েছে যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিয়ন সিভিল কোড প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল এটা 44। কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 44, 44। 6 নম্বর প্রশ্ন দেখব, প্রাচীনতম বৌদ্ধ ধর্মগুলি লেখা হয়েছিল কোন ভাষায় লেখা হতো? প্রাচীনতম বৌদ্ধ ধর্মগুলি, প্রাচীনতম বৌদ্ধ যে ধর্মগ্রন্থগুলি সেটা কোন ভাষায় লেখা হতো? কারেক্ট আনসার কি হবে? পালি ভাষায় লেখা হতো প্রাচীনতম বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি। আর বেশিরভাগই লিপি ছিল কি? লিপি ছিল ব্রাহ্মী লিপি এবং পালি ভাষাতে লেখা হতো প্রাচীনতম বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি। পরবর্তী চলে যাব 7 নাম্বার, নিচের কোন পদটি ভারতের সংবিধানের 76 অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক পদ? কনস্টিটিউশনাল পোস্ট নিম্নের কোনটি যেটা ভারতের সংবিধানের আর্টিকেল 76-এ রয়েছে? কারেক্ট আনসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের আর্টিকেল যদি 76 তোমরা দেখো খুলে, তাহলে সেখানে দেখতে পারবে যে এই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এই পদটার ব্যাপারে সেখানে লেখা রয়েছে। প্রশ্ন থাকতে পারে যে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলকে তখন হবে আর ভেঙ্কট রমণী বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল। 8 নম্বর প্রশ্ন আমরা দেখব, নিম্নের কে প্রথম মহিলা হিসেবে ভারতের আইন সচিব বা ল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন? এই প্রথম কোনো মহিলা ভারতের আইন সচিব বা ল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন অঞ্জু রাঠি রানা। অঞ্জু রাঠি রানা ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট হচ্ছে 9 নাম্বার, রাজা অশোকের বা এটা সম্রাট অশোক লেখাটা উচিত। সম্রাট অশোকের কন্যার নাম কি ছিল যাকে তিনি একজন বৌদ্ধ ধর্ম প্রচারকের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছিলেন? অর্থাৎ সম্রাট অশোক কিন্তু তার পুত্র এবং তার কন্যা দুজনকেই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য দুদিকে পাঠিয়েছিলেন, একজনকে সিংহলের দিকে, একজনকে উপরের দিকে। ঠিক আছে, উপরের দিকে বলতে এই যে চীন এই সাইডটাতে হয়তো পাঠিয়েছিলেন। তো দুজন, একজন হচ্ছেন তার কন্যার নাম হচ্ছে সংঘমিত্রা। সম্রাট অশোকের কন্যার নাম ছিল সংঘমিত্রা। এখন একটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে যে সম্রাট অশোকের তাহলে পুত্রের নাম কি ছিল? সম্রাট অশোকের কন্যার নাম হলো সংঘমিত্রা, তাহলে পুত্রের নাম কি ছিল? এটা তোমরা প্রত্যেকে দেখি কমেন্ট করো, দেখি কে কে পারে। ঠিক আছে, 10 নম্বর, কোন কার্যকারক ম্যালেরিয়া রোগের কারণ? ম্যালেরিয়া রোগের কারণ কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া নাকি কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি পরজীবী? বলতে হবে পরজীবী বা প্যারাসাইটস।
ঠিক আছে, পরজীবী বা প্যারাসাইটস হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ। আর মশাটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিক্স। মশা হচ্ছে ফিমেল স্ত্রী অ্যানোফিলিক্স মশা, স্ত্রী অ্যানোফিলিক্স মশা। আর পরজীবীটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম প্যারাসাইট, প্লাজমোডিয়াম প্যারাসাইট বা পরজীবী, প্লাজমোডিয়াম প্যারাসাইট বা পরজীবী। ঠিক আছে। 11 নম্বর, 1773 থেকে 1785 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই যে গভর্নর জেনারেল, এই পদগুলো কিন্তু কনফিউশন সৃষ্টিকারী। প্রথম কি ছিল? বাংলার গভর্নর। আমি একবার তোমাদের বলে দিচ্ছি, প্রথম হচ্ছে বাংলার গভর্নর কে ছিলেন? হয়তো লর্ড ক্লাইভ। ঠিক আছে, আমি জানি না ঠিক বললাম না ভুল বললাম। তারপর হচ্ছে ভারতের গভর্নর, এই বাংলার গভর্নরটা পরবর্তীকালে হয়ে গেল ভারতের গভর্নর। ঠিক আছে, তারপর এই পদটা চেঞ্জ হয়ে আবার চেঞ্জ হয়ে কি হলো? এই পদটা আবার চেঞ্জ হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল। তারপরে এই পদটা আবার চেঞ্জ হয়ে গেল ভাইসরয়, ভারতের প্রথম শেষ গভর্নর জেনারেল বা প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। তারপরে এই পদটা আবার চেঞ্জ হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে, এতবার এটা চেঞ্জ হয়েছে। তো 1773 থেকে 1785 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক বন দিবস হিসেবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে। কারেক্ট অ্যান্সার হবে 21শে মার্চ আন্তর্জাতিক বন দিবস। থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড ফুড। 13 নম্বর প্রশ্ন দেখব, ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে উত্তরপ্রদেশ তার সীমানা ভাগ করেছে? মনে রাখবে, উত্তরপ্রদেশ হচ্ছে এমন একটা রাজ্য যে রাজ্যটা সব থেকে বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা ভাগ করেছে, সেটা হচ্ছে 9টি রাজ্য। উত্তরপ্রদেশ 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 9টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা ভাগ করেছে। তারপরেই আসে অনেক সময় যে আসাম কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা ভাগ করেছে। আসাম হচ্ছে 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত। ঠিক আছে। 14 নম্বর, নিচের কোন গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই? এটা এলিমিনেট করেও করতে পারবে। আমরা জানি বৃহস্পতির উপগ্রহ আছে, শনির উপগ্রহ আছে, মঙ্গলের উপগ্রহ আছে, বুধের কিন্তু কোনো রকমের নিজস্ব উপগ্রহ নেই। অপশন 1। চলে যাব পরবর্তী 15। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার মোট সদস্য সংখ্যা ড্যাশের বেশি হতে পারে না। লোকসভার যে মোট সদস্য সংখ্যা সেটা কত এর বেশি হতে পারে? লোকসভার মোট সদস্য সংখ্যা অর্থাৎ নির্বাচিত সদস্য সংখ্যা হবে 550 জন, প্লাস রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা হচ্ছে 2 জন। টোটাল হচ্ছে 552। 552 এর বেশি হওয়া যাবে না। রাজ্যসভার সদস্য সংখ্যা কত তাহলে? রাজ্যসভায় রাষ্ট্রপতি মোট 12 জনকে নমিনেট করতে পারেন। ঠিক আছে, তাহলে 243টা হচ্ছে ইলেক্টেড প্লাস রাষ্ট্রপতির 2টা, টোটাল 255টি হচ্ছে রাজ্যসভায়, আর লোকসভায় 552টি। 16, ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কার মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ালো ভারত সরকার? অর্থাৎ ভারতের চিফ ইকোনমিক অ্যাডভাইসার বা চিফ ফাইন্যান্স অ্যাডভাইসার বলতে পারো, চিফ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কার মেয়াদ 2 বছর বাড়িয়েছে? ভি অনন্ত নাগেশ্বরম। ভি অনন্ত নাগেশ্বরমের মেয়াদ 2 বছর বাড়ানো হয়। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিমেনশিয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস দ্বারা চিহ্নিত নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি 3DS যাকে বলা হয় নামেও পরিচিত? এই যে নিচেরটা কোনটা 3DS নামেও পরিচিত? ডাইমেনশিয়া, ডায়রিয়া এবং ডার্মাটাইটিস দ্বারা চিহ্নিত কোন রোগটা 3DS নামেও পরিচিত?
কোন রোগটা? কারেক্ট আনসার হয়ে যাবে পেলাগ্রা ইজ দ্য কারেক্ট আনসার। পেলাগ্রা রোগটি 3DS নামেও পরিচিত, অপশন এ। 18 নম্বর প্রশ্ন দেখবো আমরা, নিচের কোন রাজ্যে বিন্ধ্য রেঞ্জ অবস্থিত? বিন্ধ্য রেঞ্জ বলতে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত কোন রাজ্যে অবস্থিত? বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা, সেই বিন্ধ্য রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত? বিন্ধ্য পর্বত এই যে অপশনগুলোর মধ্যে রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ঐতিহ্যের প্রাণী কোনটি? ভারতের বিভিন্ন হিন্দুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজো পার্বণ, বিভিন্ন জায়গাতে যে পশুটির উল্লেখ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে হাতি। হাতি হচ্ছে জাতীয় ঐতিহ্যের প্রাণী, অপশন 4। 20 নাম্বার দেখবো আমরা, কাকিনাড়া যা ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্কে একটি বিশেষ স্থান উপভোগ করে ড্যাশে অবস্থিত। কাকিনাড়া বিখ্যাত হচ্ছে কাকিনাড়া সিল্কের জন্য, এছাড়াও কাকিনাড়া আরেকটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে গ্যাস পাইপলাইন। কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, গ্যাস পাইপলাইন এর জন্য বিখ্যাত। 21 যোগ জলপ্রপাত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? যোগ বা এটাকে বলা হয় যোগ জলপ্রপাত, না হলে এটার নাম আছে গেরসপ্পা জলপ্রপাত। গেরসপ্পা জলপ্রপাত, আর এর আরেকটা নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ওয়াটারফলস। এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত শরাবতী নদীতে। কর্ণাটক রাজ্যে শরাবতী নদীতে অবস্থিত। এটা আগে যখন বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কাঞ্চিকল, কিন্তু যখন কাঞ্চিকলের মাপ নেওয়া হয়নি ঠিকভাবে, তার আগে কিন্তু যোগ ছিল ভারতের উচ্চতম জলপ্রপাত। বর্তমানে ভারাহি নদীর কাঞ্চিকল হচ্ছে উচ্চতম জলপ্রপাত। 22 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো একটি চিকিৎসা যন্ত্র যা শরীরের মধ্যে উৎপন্ন শব্দ শোনার জন্য ব্যবহৃত হয়, প্রধানত হৃৎপিণ্ড বা ফুসফুসে। আর হৃৎপিণ্ডের মধ্যে বা ফুসফুসের মধ্যে কোনো যদি শব্দ উৎপন্ন হয় সেটা আমরা শুনতে পারি কানের মধ্য দিয়ে। সেটা যন্ত্রের নাম কি? আমি হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই যন্ত্রটা হচ্ছে স্টেথোস্কোপ। এটা আশা করি প্রত্যেকেই জানো, স্টেথোস্কোপ, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, ইমাজিনারি হোমল্যান্ডস বইটির লেখক নিচের মধ্যে কে? ইমাজিনারি হোমল্যান্ডস বইটির লেখক নিম্নের মধ্যে কে? ইমাজিনারি হোমল্যান্ডস বইটির লেখক নিচের মধ্যে কে? কারেক্ট অ্যান্সার হচ্ছে বইটি লিখেছেন সালমান রুশদি। বিখ্যাত লেখক সালমান রুশদি ইমাজিনারি হোমল্যান্ডস বইটি লিখেছেন। 24 নম্বর প্রশ্ন, ভারত রং মহোৎসব 2025 কোথায় আয়োজিত? এই প্রশ্নটা আগেও করিয়েছি। ভারত রং মহোৎসব এই যে আয়োজিত হয়েছে, এটা ভারতের রাজধানী নিউ দিল্লিতে আয়োজিত হয়েছে, ঠিক আছে। 25 নম্বর প্রশ্নটা দেখব, নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কাভারাত্তি? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কমেন্টের জন্য ছেড়ে দিই। তো প্রত্যেকে প্রশ্ন কমেন্ট উত্তর করে দেবে যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হচ্ছে কাভারাত্তি। প্রত্যেকে রিকোয়েস্ট থাকছে যে কমেন্ট করে জানাবে এর উত্তর। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থাকো, শেয়ার করে দাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অতি অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের নাম। এখন হচ্ছে যে আমাদের যদি পেড ব্যাচে জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। পেড ব্যাচের মাধ্যমে এই যে সমস্ত ক্লাসের পিডিএফ, সঙ্গে তোমরা কি পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ এমসিকিউর পিডিএফ পাবে, সঙ্গে সাজেস্টিভ ইবুকস পাবে, পেয়ে যাবে। সঙ্গে তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি, কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি পেয়ে যাবে 2024 সালেরটা। তারপরে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশন। এত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 399 এর বিনিময়ে। আজ এবং কাল অর্থাৎ 1 আগস্ট এবং 2 আগস্টের মধ্যে অ্যাডমিশন নিলে এটা মাত্র 349 পাবে। যদি নিতে চাও এই নাম্বারে মেসেজ করো।